আমি মোহাম্মদ শের রহমান, সহকারী শিক্ষক, মান্দাবাড়িয়া সাতপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বাসায় সবাই ভালো আছো। আমাদের বিশ্বময় করোনাকালীন লেখাপড়া যে চরম ঘাটতি সৃষ্টি হয়েছে তা পূরণের লক্ষ্যে আমরা অনলাইন ক্লাস ব্যবস্থায় আশা করি তোমরা বাসায় বসেই অনেকটা সহযোগিতা পাবে। সেই লক্ষ্যে আমরা অনলাইন ক্লাস ব্যবস্থা চালু করেছি। আমরা এই বিগত 3 দিনের ক্লাসে আমি ন্যারেশনের পর আলোচনা রেখেছি। আলোচনায় আজকে চতুর্থ অংশ আলোচনায় থাকবে ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি এখনকার পদ্ধতিতে প্যাসিভ ন্যারেশন কথা উল্লেখ করা হয়েছে। এই প্যাসিভ ন্যারেশন কিন্তু পারার ক্ষেত্রে 5টা সেন্টেন্সেরই ব্যবহার প্রয়োজন। সেই সাথে আরও কিছু বিষয় এখানে জানার প্রয়োজন। কোনো ক্রমেই 5টা সেন্টেন্স ব্যতীত আমরা প্যাসিভ ন্যারেশন করা আমাদের সম্ভব নয়, এবং সেই সাথে টেন্সের ব্যবহার ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমি গতদিন ন্যারেশনের ব্যাপারে যে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা থাকবে ন্যারেশনের চতুর্থ অংশ, ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা একটু দেখে নিই ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করা হয়। এখানে একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, সেটা হলো এই ডিরেক্ট ন্যারেশনে যে ভাবটা থাকে ইনডাইরেক্ট করার সময় সেই ভাবটা রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি অ্যাডভাইস, অর্ডার, কমান্ড, ফরবিড ইত্যাদিতে পরিণত হয়। আমরা কখন কোন জায়গায় অ্যাডভাইস, অর্ডার, কমান্ড, ফরবিড ব্যবহার করি সেটা আমরা উদাহরণে লক্ষ্য করলে আমরা স্পষ্ট হতে সক্ষম হব। আমরা খেয়াল করি আজকের আলোচনা ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। কি রাখলাম? ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করা হয়। একটা বাক্য সবাই খেয়াল করো, the teacher said to the teacher said to the student the teacher said to the student always speak the truth। কি লিখলাম? the teacher said to the student always speak the truth। তাহলে আসলে said to the student always speak the truth, তাহলে এখানে এইটা হলো the teacher said to the student, said এর রিপোর্টিং ভার্ব আর ইনভার্টেড কমার ভিতরে আমরা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচে কি মিন করছে এটা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে এটা কি বোঝাচ্ছে? বলছে the teacher said to the student always speak the truth। সর্বদা সত্য কথা বলবে, সর্বদা সত্য কথা
সর্বদা সত্য কথা বলবে। তাহলে কি এখানে কি বলছে? উপদেশ দিচ্ছে না, এখানে উপদেশ দিচ্ছে। তাহলে ভাবটা পরিবর্তন হবে, এই রিপোর্টিং ভাবটা পরিবর্তন হবে। তাহলে কি হবে? ও সেডের জায়গায় হবে অ্যাডভাইসড। তাহলে আমরা এখানে উত্তর হিসেবে লিখতে পারি the teacher advised the teacher advised the student, the teacher advised the student the teacher advised the student always speak the teeth. Speak student always speak the truth. The teacher advised the student always to speak. এখানে to speak the truth অলওয়েজ আমরা পরে লিখি। তাহলে কি দেখলাম? দি টিচার অ্যাডভাইস দি স্টুডেন্ট টু স্পিক, এখানে টু লেখা হলো রিপোর্টে। এখানে দ্বিতীয় ভার্বের আগে আমরা টু বসায় নেব। এখানে একটা কথা আগেই বলার দরকার ছিল যে রিপোর্টিং ভার্বের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের পূর্বে টু বসাটা ইনফিনিটিভ করা লাগবে। তাহলে আমরা দ্বিতীয় ভার্ব পাশে প্রথম ভার্ব হলো অ্যাডভাইসড, দ্বিতীয় ভার্ব আছে স্পিক। তাহলে স্পিকের আমরা টু বসায় নেব। তাহলে রিপোর্টেড স্পিচের পূর্বে আমরা বলতে পারি, রিপোর্টেড স্পিচের পূর্বে আমরা টু বসাবো। তাহলে এখানে বসাইছে এবং ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করেছে। তাহলে এখানে ইনফিনিটিভ হয়ে গেছে এবং ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেছে। তদ্রূপভাবে আমরা আরেকটা উদাহরণ দেখি। The man said to the boy, the man said to the boy, please help me. Please boy, please help me. তাহলে এখানে কি বোঝাচ্ছে দেখো তো, বাক্যে কি বোঝাচ্ছে? বাক্যে অনুরোধ বোঝাচ্ছে। অনুরোধ বোঝালে আমরা ওই জায়গায় রিকোয়েস্ট লিখতে পারি। ওই জায়গায় রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা সেডের জায়গায় লিখবো কি? রিকোয়েস্ট। তাহলে ওখানে যদি রিকোয়েস্ট হয় তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি? দি ম্যান। তাহলে এটা কি কয় ভার্বটা রয়েছে? 3 নম্বর ফর্মে। ভার্বটা রয়েছে কি? পাস্ট ফর্মে। তাহলে হেল্প রিকোয়েস্টের পাস্ট ফর্ম কি? রিকোয়েস্টেড। দি ম্যান দি ম্যান রিকোয়েস্টেড দ্য বয়। তাহলে কি হেল্প, পরে ভাবটা হলো হেল্প। তাই হেল্পের আগে আমরা কি বসাবো? টু। দি ম্যান রিকোয়েস্টেড দ্য বয় টু হেল্প হিম। আমরা দ্বিতীয় বাক্যে যে দ্বিতীয় বাক্যে পাইছি ভার্ব হলো হেল্প, তার আগে আমরা কি বসালাম? টু। তাহলে খেয়াল রাখতে হবে রিপোর্টেড স্পিচের শুরুতে আমরা টু ব্যবহার করব। রিপোর্টেড স্পিচের শুরুতে আমরা টু ব্যবহার করব। আরেকটা উদাহরণ আমরা স্পষ্ট হই। আরেকটা জিনিস বিশেষভাবে লক্ষণীয় যে যদি রিপোর্টেড স্পিচ না বোধক হয়, রিপোর্টেড স্পিচ যদি না বোধক হয়, নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে নট টু। সেক্ষেত্রে ব্যবহার করব নট টু। যেমন
যেমন the man said to me, the man said to me, do not hate the poor. কি লিখলাম? The man said to me, do not hate the poor. তাহলে একটু আগে বললাম যে রিপোর্টের স্পিচ যদি নেগেটিভ হয় তাহলে আমরা বাক্যের শুরুতে রিপোর্টের স্পিচের শুরুতে লিখবো নট টু। তাহলে বাক্যটা কি আদৌ নেগেটিভ আছে কি না? অবশ্যই নেগেটিভ, যে শুরু হয়েছে ডু নট দিয়ে, শুরু হয়েছে ডু নট দিয়ে। তাহলে বাক্যটি এখানে নেগেটিভ যদি হয়, ডু নটের পরিবর্তে আমরা লিখবো, ডু নটের পরিবর্তে আমরা লিখবো নট টু। তাহলে এখানে কি লিখবো? The man said to the boy, the man said to me, do not hate the boy. তাহলে কি এটাই বললো, কি বলে এটা কি মিন করছে? ডু নট হেট দ্য পোর। তাহলে কি এখানে কি লিখবো আমরা? দি ম্যান অ্যাডভাইসড, দি ম্যান অ্যাডভাইসড আমরা লিখতে পারি এখানে, দি ম্যান অ্যাডভাইসড মি not to hate. The man advised me not to hate the poor. Not to hate the poor. কি জন্য নট টু লিখলাম? যেহেতু বাক্যটি বলা হয়েছে বাক্য যদি নেগেটিভ হয় তাহলে আমরা ডু নটের জায়গায় লিখবো নট টু। আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি। রিপোর্টেড স্পিচের শুরুতে যদি লেট থাকে, রিপোর্টেড স্পিচের শুরুতে যদি লেট থাকে, লেটের পরিবর্তে আমরা লিখবো, ওই লেট থাকলে রিপোর্টিং ভার্বটি প্রপোজড অথবা সাজেস্ট হবে, এবং লেটের পরিবর্তে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপর শুড, তারপর বাকি অংশ, এবং টেন্স অপরিবর্তিত থাকবে। তাহলে একটা বাক্য আমরা লক্ষ্য করি, the boy said to me, let us go out for ওয়াক। তাহলে কি লেট দ্বারা কি বোঝাচ্ছে? প্রস্তাব বোঝাচ্ছে, তাই না? দি বয় সেড টু মি লেট আস গো ফর ওয়াক। তাহলে আমরা বলেছি এই ভাবটা পরিবর্তিত হয়ে হবে প্রপোজড বা সাজেস্ট। তাহলে আমরা লিখতে পারি দি বয় প্রপোজড, the boy proposed that লেটের পরিবর্তে লিখলাম দ্যাট, তারপরে কি কাদের বলছে? আজ থাকলে এই সাবজেক্টটা পরিবর্তে হবে দ্যাট কি দে, তারপরে শুড, দে শুড যখন লিখেছে শুডটা মডাল, শুডের পরে যে ভার্বটা হবে অবশ্যই ভার্বের 1 নম্বর ফর্ম হবে। তাহলে দে শুড গো আউট ফর ওয়াক। তাহলে খেয়াল রাখতে হবে দি বয় প্রপোজড, এই ভাবটা আমরা পরিবর্তন করে প্রপোজড করলাম, তারপরে লেটের পরিবর্তে দ্যাট লিখলাম, তারপরে সাবজেক্ট লিখলাম, তারপর শুড লিখতে হবে। শুড লেখার পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের
বেস ফর্ম বা 1 নম্বর ফর্ম। আমরা গো করেছি বাকি অংশ, অতএব অতএব উত্তর হয়ে গেছে, ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেছে। তো আমি আশা করি তোমরা যারা আছো বাসায় বসে অনলাইন ক্লাস প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে, বাসায় 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 একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তা শিক্ষার্থী বন্ধু সবাই ভালো থাকো, আগামী ক্লাসেও হয়তো এভাবে দেখা হবে। আল্লাহ হাফেজ।